নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখুন, ঈদ উল ফিতরের পর এই ভারতীয় উপমহাদেশের রাজনীতি, সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলবো। ঈদ উল ফিতরের পর থেকে পরবর্তী এক মাস বাংলাদেশের রাজনীতিতে উথাল পাথাল হওয়ার সম্ভাবনা প্রবল। কি আর বলবো, বইলা কি বিপদে পড়ুম নি আবার? না, এটা স্বাধীন দেশ না তো। এটা যে কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ। 100% গ্যারান্টি দিব আমি, 100%। কেউ ভালো নেই। কোনো ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই, লস হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে, তাদের স্বার্থ পূরণ হয়েছে। এই সরকারের কাছে জনগণের চাহিদা সুষ্ঠু একটা নির্বাচন, দেশটা যাতে ভালোভাবে চলে, ছিনতাই রাহাজানি এগুলা যেন বন্ধ হয়। ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার। একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ, তদবির, ঠিকাদারি, বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া, এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায়। তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা, আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে। তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল। কেন বলছি কথাটা? দেখুন, বাংলাদেশে দুষ্ট চতুষ্টয় আছে। দুষ্ট চতুষ্টয় শব্দটা চীনের রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন যে মাওয়ের শেষ স্ত্রী এবং তার 3 জন সহযোগী মিলে সাংস্কৃতিক বিপ্লবের সময় সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে যে সমস্ত কাজকর্ম করেছিলেন সেগুলো আমরা জানি। ওই 4 জনকে বলা হতো দুষ্ট চতুষ্টয়। বাংলাদেশেও দুষ্ট চতুষ্টয় আছে। একজন হচ্ছেন এখন ফ্রান্সে থাকেন, ওষুধ কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্রাহ্মণ পীর পিনাকি ভট্টাচার্য। দ্বিতীয় হচ্ছেন এককালের আগুন খেকো কমিউনিস্ট, এখন ধর্মগুরু, যিনি ধর্মনিরপেক্ষতাকে গলায় পেঁচানো বিষধর সাপের সঙ্গে তুলনা করেন, ফরহাদ মাজাহার। 3, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এবং 4, ডক্টর ইউনূস। এই 4 জন দুষ্ট চতুষ্টয়, এই 4 জন বাংলাদেশের ধারণাকে ভেঙে খান খান করে দিতে চাইছে। দেখুন, ইউনূস কিছুতেই যে নির্বাচন দিতে চাইছেন না সেটা এখন আপনারা বুঝতে পেরেছেন। নানা রকম কথা বলছে, কখনো ছোট সংস্কার, কখনো বড় সংস্কার, কখনো সংস্কারের প্যাকেজ। কিন্তু কবে নির্বাচন হবে সে সম্পর্কে এই সুদীবৃদ্ধ রা কাটছে না। যখন বাংলায় একটা কথা আছে জানেন, আমরা বলি মাঝে মধ্যে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ইউনূস হচ্ছে সেই প্রজাতির মানুষ যিনি সমস্ত রকমের পদ আঁকড়ে থাকতে ভালোবাসেন। সেটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান ইউনূস শুরু করেছিলেন, দেখবেন তার সবকটিতেই তিনি নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন। বাংলাদেশের আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসরের বয়স 60, কিন্তু ইউনূস কিছুতেই ছাড়েননি। 71 বছর বয়সে থেকে সরতে হয়েছিল বাধ্য হয়ে আদালতের রায়ে। আবার সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন, হেরে গিয়েছিলেন। একটা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া ইউনূস। ইউনূস জানেন যে নির্বাচন হলে তার দল জাতীয় নাগরিক পার্টি, ওটা ইউনূসের দল, কিংস পার্টি, শোচনীয় ফলাফল করবে। তাই তার তো তখন আর পদে থাকার উপায় থাকবে না।
সেই জন্য তিনি একটা চক্রান্ত করেছেন। কি চক্রান্ত? দুজনকে দিয়ে ইউনূস জল মাপার জন্য কিছু কথা বলেছেন। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, তার বক্তব্য হচ্ছে 2024 জানুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা 2029 সালে, ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুন, একটা জাতীয় সরকার তৈরি হোক, সেই সরকারের মুখ্য উপদেষ্টা হবে ইউনূস এবং ডেপুটি মুখ্য উপদেষ্টা হবেন তারেক রহমান, এবং আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদ দিয়ে সবকটি দল সেই জাতীয় সরকারে অংশ নিক। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি প্রপোজাল মানবে কেন? নির্বাচন যদি হয়, বিএনপি ক্ষমতা দখল করার সম্ভাবনা উজ্জ্বল, সেই সম্ভাবনায় জল ঢেলে তারা ডেপুটি অ্যাডভাইজার বা ডেপুটি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব কেন তারেক রহমান নেবেন? অবশ্যই নেবেন না। সেই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বলছেন ইমিডিয়েটলি নির্বাচন করতে হবে। 2, ওই যে ছাত্ররা, তাদের নেতা সার্জিস, সেরা ফেসবুকে পোস্ট করে বলেছে তার স্বপ্ন হচ্ছে ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় নির্বাচিত সরকারে। নির্বাচিত সরকার মানে ইউনূসের ওই দল যদি ক্ষমতায় আসে, সেই দল তাকে প্রধানমন্ত্রী করতেই পারে। কিন্তু ছাত্রদের দলের ফলাফল তো শোচনীয় হবে। জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে গাঁটছড়া বাঁধলেও তারা 15% বেশি ভোট কিন্তু পাবে না, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু জল মাপার জন্য সার্জিস এই কথাটা বলেছেন এবং পিনাকি ভট্টাচার্য এইরকম একটা ফর্মুলা বাজারে ছেড়েছেন, এবং প্রত্যেকটা হয়েছে ইউনূসের সঙ্গে আলোচনা করে। ইউনূস ক্ষমতা ছাড়তে চায় না, প্রয়োজনে ব্যাকডোর দিয়ে, প্রয়োজনে নানা রকম মেকানিজম ইভলভ করে নির্বাচনকে বিষবাও জলে পাঠিয়ে ও ক্ষমতায় থাকতে চায়। তাই বললাম না, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, এমন কিছু মানুষ আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউনূস। আমি চাই ইউনূস শতায়ু হন, কিন্তু তার মানে এই নয় যে তিনি আজীবন পদে থাকবেন, কারণ তার কোনো কনস্টিটিউয়েন্সি নেই, তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটার কোনো গণভিত্তি নেই। তিনি যদি ব্যাকডোর দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকতে চান, সেটা কারুর পক্ষে ভালো হবে না। এরকম কোনো সরকার আসলে সেই সরকার স্বীকৃতিও পাবে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2 সপ্তাহের মধ্যে ইউনূসের সঙ্গে দেখা করেছেন। একদিন আগেই দেখা করেছেন, বলেছেন যে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। শুধু ঈদের শুভেচ্ছা জানাতে তো যাননি, দুজনের সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে, এবং সেনাপ্রধান কিন্তু এখনো তার অবস্থানে অনড়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এবং সেনাপ্রধান যে ডেডলাইন ফিক্স করেছেন তার মধ্যে করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা দিল্লিতে এসে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে দেখা করেছেন। জিও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে। এরকম ঘটনা বিরল যে কোনো দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে এসে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। অর্থাৎ বাংলাদেশে সেনা ক্যান্টনমেন্টে অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে, সে সম্পর্কে ভারতীয় দূতাবাস ওয়াকিবহাল। আমার ধারণা ওয়াকারুজ্জামানের কোনো মেসেজ কনভে করতেই আমাদের রাষ্ট্রদূত দিল্লিতে এসে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। ইউনূস যে সহজে ক্ষমতা ছাড়বে না, ও যে নির্বাচন দিতে চাইবে না, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছেন। আবার নির্বাচন না হলে বাংলাদেশ জুড়েও অশান্তি হবে, কারণ প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং অন্যান্য দলগুলো নির্বাচন চাইছে। নির্বাচন চাইছে না জামাত, ছাত্ররা এবং ইউনূসের উপদেষ্টারা। নির্বাচন হবে, এবং সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনের যে ফলাফল হবে, সেই ফলাফল সবাই মেনে নেবেন। 2024 জানুয়ারি বা তার আগের নির্বাচনে বিএনপি কন্টেস্ট করেনি, সেই নির্বাচনে জনমতের প্রকৃত প্রতিফলন হয়নি, এটা অনেকে বলেন। এই অভিযোগকে উড়িয়ে দেওয়ার নয়। এবার এমন একটা নির্বাচন হোক, সমস্ত দল পার্টিসিপেট করুক,
এবং প্রত্যেকটা মানুষ বাংলাদেশে যাদের ভোটাধিকার আছে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করো। তারপরে যে ফলাফল আসবে সেই ফলাফল সবাইকে মানতে হবে। তাতে ছাত্রদের দল যদি খুব ভালো ফল করে তারা তখন ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনয়ন দিতেই পারেন। তারপরে ইউনূস কোনো বাই ইলেকশনে জিতে সংসদে যেতেই পারেন। একটা গণতান্ত্রিক পদ্ধতি মানতে হবে। কোনো ব্যাকডোর দিয়ে ক্ষমতায় টিকে থাকার ফন্দি ফিকির কিন্তু বরদাস্ত হবে না। বাংলাদেশের মানুষ করবে না, বাংলাদেশের সেনাবাহিনী করবে না, আমরাও করব না। কারণ আমাদের স্টেক আছে বাংলাদেশে। 4200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। আর ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মাটিকে জঙ্গিদের আঁতুর ঘরে পরিণত করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা ভালো নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের অন্যান্য দেশ, ততদিন পর্যন্ত বাংলাদেশে অচল অবস্থা কাটবে না। আমার ধারণা সেনাপ্রধান কিন্তু ইউনূসের এই ব্যাকডোর দিয়ে ক্ষমতায় টিকে থাকার প্রয়াসকে সমর্থন করবেন না। জেনে রাখুন, সেনাপ্রধান কিন্তু একা নন। সেনাপ্রধানের সঙ্গে ভারত আছে, আমেরিকা আছে এবং অন্যান্য শক্তি আছে, যারা বাংলাদেশকে র্যাডিক্যাল ইসলামের আঁতুর ঘরে পরিণত হতে দেবে না, কোনো মতেই দেয়া হবে না। এবং ইউনূস মোদিজির সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদের বৈধতা সৃষ্টি করতে চাইছেন, দেখাতে চাইছেন দেখো শেখ হাসিনার সঙ্গে ভারতের এত ভালো সম্পর্ক ছিল, আমার সঙ্গেও আছে। তাহলে ওই হাসি মুখের ছবি ইউনূস যদি দেখাতে পারেন যে মোদিজির সঙ্গে, তাহলে কিন্তু বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আরো বিপন্ন হবেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চালু করার চেষ্টা হচ্ছে সেই প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হবে। ইউনূসকে কিছুতেই আমরা সেই স্বীকৃতি দেব না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। সেই জন্য বারবার করে ইউনূস কাকুতি মিনতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে চেয়ে। কিন্তু আমরা এই সমস্ত কারণেই ইউনূসের সঙ্গে কোনো শীর্ষ বৈঠকে রাজি হচ্ছে না। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা অনেক দিন, শেখ হাসিনার সময় ছিল, এখনো আছে, থাকতেই পারে। চীনের বিনিয়োগ আছে, সেই বিনিয়োগকে প্রোটেক্ট করার দায়িত্ব আছে। একে তো পাকিস্তান চায়না ইকোনমিক করিডোরে চীনের বিনিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে, চীনা ন্যাশনালরা খুন হচ্ছেন সন্ত্রাসবাদীদের দ্বারা। বাংলাদেশে যেভাবে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিচ্ছে, তারা চীনের বিনিয়োগে হামলা করতে পারেন, চীনা ন্যাশনালদের খুন করতে পারেন। এই উদ্বেগ থেকেই শি জিনপিং কিন্তু ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন, আর কিচ্ছু নয়। এবং চীনের সঙ্গে তো বাংলাদেশের বর্ডার নেই, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে। তাই চীন বাংলাদেশের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। ভারতের সক্রিয় ভূমিকায়, ভারতীয় সেনাবাহিনীর আত্মবলিদান, ভারতীয় নাগরিকদের সমর্থন কাজ করেছিল বাংলাদেশের স্বাধীনতার পিছনে। চীন কিন্তু প্রথম থেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং দেশ স্বাধীন হওয়ার 5 বছর পরে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তাই শি জিনপিং এর সঙ্গে ইউনূসের হাসি মুখের ছবি দেখে ইউনূস যতই তার পদের বৈধতা আদায় করতে চান না কেন, যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষ বাংলাদেশের এই সরকারকে স্বীকৃতি দিচ্ছে, ইউনূসকে স্বীকৃতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিশ্বের স্বীকৃতি ইউনূস পাবে না। ওটা অবৈধ, দখলদার, অসাংবিধানিক, অনির্বাচিত সরকার বলেই বিবেচিত হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন যে ভারত এবং আমেরিকা র্যাডিক্যাল ইসলামের বিপদকে একসঙ্গে মোকাবিলা করবে, সেটাও কিন্তু ইউনূসের কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী হওয়ার এই আকুল আবেদনের মধ্যে দিয়ে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের কি সম্পর্ক সেটা ইউনূস জানেন। তাই ইউনূস যদি একবার মোদীজির সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে ওই মেসেজটা ইউনূস দিতে চাইবে আমেরিকার প্রশাসনকে, ট্রাম্প প্রশাসনকে, দেখো ভারতও আমাদের সঙ্গে আছে, অর্থাৎ তোমরাও বাংলাদেশ সম্পর্কে তোমাদের নীতি এবং অবস্থান পরিবর্তন করো।
ইউনূস যদি নির্বাচিত হয়ে একটা সরকারের প্রধানমন্ত্রী হন, আমরা মেনে নেব তাহলে বাংলাদেশের মানুষ ইউনূসকে সমর্থন করেছেন। তখন একটা নির্বাচিত সরকার আসলে ভারত সরকার অবশ্যই পূর্ণ সম্পর্ক তৈরি করবে, কিন্তু পিছনের দরজা দিয়ে ছলচাতুরি করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে অবৈধভাবে ইউনূস যদি ক্ষমতায় টিকে থাকতে চায়, সেই প্রচেষ্টা সফল হবে না। বাংলাদেশের সেনাবাহিনী এটা জানেন, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপর ভরসা আছে। তারা ইউনূসকে এই নোংরা খেলা খেলতে দেবেন বলে আমার অন্তত মনে হয় না।